সঠিক মুহূর্ত। এরপর আমি এই পবিত্র কাগজটিতে হাত রাখবো, খানিকক্ষণ উচ্চারণ করব বেশ কিছু মন্ত্র। তারপর আপনি আমার হাতের ওপর হাত রাখবেন। তারও খানিক পর স্যামুয়েল হাত রাখবে আপনার হাতে। আর তার কিছু পরেই ঘটবে সেই ঘটনা যা আজ থেকে 100 বছর আগে ঘটেছিল। এই ঘরে উপস্থিত হবে জনসনের প্রেতাত্মা। আপনি জানতে পারবেন কিভাবে মারা গেলেন তিনি। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প, সৌরেন দত্তর কাহিনী, স্মিথ কুঠির আতঙ্ক। স্টেশনে যখন পা দিলাম, ঘড়ির কাঁটা 4টে ছুঁই ছুঁই। জনা 50 নারী পুরুষ পিছনে ফেলে নতুনপুর স্টেশন ছেড়ে ট্রেন ছুটে গেল তার নিজস্ব সাজে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যেই লোকজনের ভিড় পাতলা হয়ে গেল। স্টেশনের একটি টি স্টলে চা বিস্কুট খেয়ে ধীরে সুস্থে সিঁড়ি ভেঙে এগিয়ে গেলাম রিক্সা স্ট্যান্ডের দিকে। অচেনা জায়গা হলেও আমার কোনো তাড়া নেই, কারণ কলকাতা থেকে রওনা হবার আগে গৌরবাবু আমাকে নতুনপুরের সম্বন্ধে বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। তাছাড়া আমার কাছে লিখিত পথ নির্দেশও রয়েছে, আছে হাতে আঁকা ম্যাপ। সামান্য উদ্বেগ যে একদম ছিল না তা নয়, তবে রিক্সাওয়ালাকে নতুনপুর গ্রামের কথা বলতেই দেখলাম যেতে রাজি হয়ে গেল। একগাল হেসে বলল, নতুনপুরে কার বাড়ি যাবেন বাবু? জমিদার রণেন্দ্র সুন্দরের বাড়ি। রিক্সাওয়ালা একটু অবাক চোখে তাকালো আমার দিকে, তারপর বলল, সেই বাড়িতে তো আজকাল আর কেউ থাকে না বাবু, কেবল এক বুড়ো চাকর ছাড়া। আমি সব জানি, তুমি চলো এখন, একটু গম্ভীর কণ্ঠে জবাব দিলাম। দেখলাম আমার কথায় রিক্সাওয়ালা লোকটিও একটু গম্ভীর হয়ে গেল। গ্রামের লোকজন সম্ভবত সবাই ওর চেনা। অচেনা মানুষ দেখে একটু প্রগল্ভ হয়ে উঠতে যাচ্ছিল, সেটা কোনো মতে চেপে বলল, হ্যাঁ বাবু, বসুন। লোকটি রিক্সার প্যাডেলে চাপ দিল। সুরকি ঢালা রাস্তা বেয়ে এগিয়ে চলল গাড়ি। কলকাতার মতন রিক্সা এখানে দেখা যায় না, সবই ভ্যান রিক্সা। অবশ্য সে কথা গৌরবাবু আমাকে আগেই বলে দিয়েছিলেন। তাছাড়া আরও অনেক তথ্য উনি আমাকে দিয়েছিলেন, যেমন গ্রামের নাম নতুনপুর হলেও সেটি কিন্তু এক অজপাড়াগা। গায়ে রাজনীতি ঢুকলেও ইলেকট্রিক ঢোকেনি, নেই পানীয় জলের সুবন্দোবস্ত কিংবা চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির কোনো গন্ধ। বারবার পই পই করে বলে দিয়েছিলেন যাচ্ছেন বটে, তবে যাবতীয় ব্যবস্থা করেই কিন্তু যাবেন। সময়টা এপ্রিলের শুরু। বিকেলের রোদ তাই 4:30তেও মোটেই ম্রিয়মান নয়। মিনিট 5 মধ্যে ভ্যান রিক্সাটি স্টেশনের মৃদু কোলাহল ও সামান্য দোকানপাট পেছনে রেখে গ্রাম্য নির্জনতা ছুঁয়ে ফেলল। ভ্যান রিক্সায় আমি ছাড়া দ্বিতীয় যাত্রী নেই। দেখলাম পথের দুপাশে সারি সারি শাল, সেগুন, ইউক্যালিপটাস, কোথাও কোথাও কৃষ্ণচূড়া, রাধাচূড়া, মাথার ওপরে ঝকঝকে নীল আকাশ। হঠাৎ মনে হলো ভ্যানওয়ালাটিকে এলাকা সম্বন্ধে সামান্য কিছু জিজ্ঞাসাবাদ করলে কেমন হয়। গাম্ভীর্য ছেড়ে ফেলে সহজ কণ্ঠে প্রশ্ন করলাম, ও ভাই, তোমাদের জমিদার বাড়ি কত দূর? তা বাবু, ঘন্টা 3 পথ হবে। মনে হলো লোকটির এতক্ষণ কথা বলতে না পেরে দম আটকে যাচ্ছিল। এবার নিষ্কৃতি পেল, বলল, বাবু, আপনি কি ও বাড়ির কোনো আত্মীয়? না না, আমি তেমন কেউ নই। ওই জমিদার বাড়ির এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অনুমতি নিয়ে দিন কয়েকের জন্য এখানে ছুটি কাটাতে এসেছি। কলকাতা থেকে? লোকটির কণ্ঠস্বরে বিস্ময়ে ঝরে পড়ল। বস্তুত কলকাতা শহরের ঝাঁ চকচকে চাকচিক্য, আয়েশ আরাম ছেড়ে যে কেউ এমন অজগায়ে বেড়াতে আসতে পারে, এ কথা সে জীবনে প্রথম শুনল। হেসে জবাব দিলাম, হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে। তুমি গেছো কখনো কলকাতায়? না, তবে অনেক কথা শুনেছি কলকাতা সম্বন্ধে। বললাম।
কি শুনেছ? শুনেছি ওখানে মাটির নিচে ট্রেন চলে, ইয়া ইয়া উঁচু উঁচু ঘর বাড়ি, প্রচুর গাড়ি, লোকজনের খুব ভিড়। আর কি? আর শুনেছি এই কলকাতা শহরে নাকি টাকা ওড়ে। কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ তুমি। টাকা ওখানে পাখি, ফুরুত ফরত উড়ে যাচ্ছে এর হাত থেকে ওর হাতে। তা তুমি একবার এসো না কলকাতায়, বেশ কিছু টাকা ধরে নিয়ে আবার না হয় ফিরে আসবে এ গায়ে। উত্তরে ও কি বলল শোনা গেল না, তবে এই বিষয়টা নিয়ে ও যে একদম ভাবনা চিন্তা করেনি তা নয়, সেটা বোঝা গেল। এরপর খানিকক্ষণ দুজনের কথাবার্তা বন্ধ, কেবল গাড়ির একটানা গড়িয়ে যাওয়ার শব্দ। দেখলাম দূরের মাঠ ছড়িয়ে ছিটিয়ে থাকা গরুগুলি আপন মনে চড়ে বেড়াচ্ছে। এক ঝাঁক নাম না জানা পাখি অদ্ভুত শব্দ করে এক অচেনা মুদ্রায় ওদের মাথার ওপর দিয়ে বারংবার ওড়াউড়ি করছে। চারিপাশে অস্তগামী সূর্যের মায়াবী আলো এক অপার্থিব নিসর্গের ভূমিকা আঁকতে ব্যস্ত। এইভাবে একটানা দীর্ঘক্ষণ চেয়ে থাকলে কেমন ঝিমঝিমারি ভাব লেগে যায়। না, গৌরবাবু মিথ্যে বলেননি। গৌর অধিকারী আমাদের ভবানীপুরের মেশবাড়িতে মাস 3 হলো এসেছেন। ভারী অমায়িক মিশুকে চরিত্রের ধর্মপ্রাণ মানুষ। পরিবার মেদিনীপুরে থাকলেও রুজি রুটির সন্ধানে মানুষটিকে কলকাতায় মিশে থাকতে হয়। এর আগে কলেজ স্ট্রিটে কোনো এক মেশে থাকতেন। পাতলা চেহারার ছোটোখাটো মানুষটি মেশে আসামাত্র কি অদ্ভুত ক্ষমতায় আমাদের বাকি বোর্ডারদের জাদু করে ফেলেছেন। সদা হাস্যময় পরোপকারী গৌরববাবু সকলেরই প্রিয়জন, কাছের মানুষ। সামান্য লেখালেখি করা এবং মাঝে মধ্যেই নির্জনতার সন্ধানে বেরিয়ে পড়ার অভ্যাস আছে শুনে উনি একদিন আমাকে এই নতুনপুরের কথা শোনান। বললেন, আরে লেখক মশাই, একবার যাবেন না কি নতুনপুর? নির্জনতা কাকে বলে একটিবার দেখে আসবেন। থাকা খাওয়ার অসুবিধা না হলেও নাগরিক কোনো স্বাচ্ছন্দ্য কিন্তু ওখানে পাওয়া যাবে না। তবে সামান্য কিছু ওষুধপত্র, একটি হাই পাওয়ার 5 সেলের টর্চ আর ওরমস নিতে ভুলবেন না। বললাম, সে তো বুঝলাম, কিন্তু যাব যেখানে সেখানে একটু আগাম ইনফরমেশন দিয়ে রাখলে ভালো হয় না? আরে মশাই, ও নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে, সব ব্যবস্থা আমি করে দেব। যে বাড়িতে যেতে বলছেন তাদের সঙ্গে কি আপনাদের কোনো বিশেষ সম্পর্ক? জমিদার রণেন্দ্র সুন্দর আমার বাবার আপন পিস্তুত দাদার জ্যাঠামশাই ছিলেন। ব্রিটিশ আমলে জমিদারি প্রভাব প্রতিপত্তি কিছুটা খর্ব হলেও বাবার মুখে শুনেছি তখনও যা ছিল অহংকার করার মতন। নতুনপুরেও ইংরেজদের কুঠি ছিল, একবার প্লেগ মহামারীর আকার নেয়। রণেন্দ্র সুন্দরের পরিবারের অধিকাংশ লোকজনই প্লেগের আক্রমণে মারা যায়, বাকিরা পালায় শহরে। বর্তমানে তাদের বংশধর বিদেশে। বাড়িটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হারান মিদ্দে নামে এক বৃদ্ধ কেয়ারটেকার এখন ওটির দায়িত্বে। আমি হারানদাকে চিঠি লিখে দিচ্ছি, আপনার যত্নের কোনো ত্রুটি হবে না। কি যে বলেন, আমি লজ্জা পাই। কোনো যত্ন আপনি দরকার নেই, কেবল থাকা খাওয়ার সামান্য ব্যবস্থা হলেই আমি ধন্য। আপনারা লেখক মানুষ, দেখবেন ওরকম জায়গায় হপ্তাখানিক মন্দ লাগবে না। বাস্তবিকই এই জার্নি আমার মোটেও মন্দ লাগছে না। শহরের দম বন্ধ করা পরিবেশ থেকে মাঝে মধ্যে এভাবে পালিয়ে আসতে বেশ লাগে। মনে হয় হাঁপ ছেড়ে বাঁচি। মনের রসদ, লেখার উপকরণ ও নিশ্চিন্ত অবসর পাই। ক্রমশ বেলা পড়ে আসছে, অথচ গন্তব্যে তো এখনো পৌঁছালাম না। উদ্বিগ্ন হয়ে বললাম, কি ভাই, আর কতদূর? এই তো বাবু, আর খানিক পথ। পথ শেষে যে বাড়ির সামনে এসে ভ্যান রিক্সা দাঁড়ালো তাকে এক পোড়ো বাড়ি বলাই যুক্তিযুক্ত হবে। 3 তলা বিশাল বাড়ি, চারিদিকে একসময় পাঁচিল থাকলেও সময়ের হাঙর দাঁতের আক্রমণে আর অযত্নে অবহেলায় অধিকাংশই ভেঙে পড়েছে। মনে মনে এরকম একটা ছবি এঁকে রেখেছিলাম ঠিকই, তবে এতটা দুর্দশাপূর্ণ হবে বলে ভাবিনি। দিনের শেষ আলোয় যখন চারিপাশে ডানা ঝামড়ে রাতের অন্ধকার নেমে আসছে, জমিদার রণেন্দ্র সুন্দরের বাড়িখানা দেখে কেন কে জানে আচমকাই গা ছমছম করে উঠল। ভ্যান রিক্সার প্যাক প্যাক আওয়াজ শুনে এক শক্ত সমর্থ বৃদ্ধ এগিয়ে এসে
আমার সামনে হাত জোর করে বলল, বাবু, নিশ্চয় কলকাতা থেকে। আমি হারান। বললাম, হ্যাঁ, গৌরবাবুর চিঠি পেয়েছিলেন? হ্যাঁ বাবু। মাথা নাড়ি বৃদ্ধ। পথে তেমন কষ্ট হয়নি তো আপনার? না না, কষ্ট আর কি বলে ভ্যান রিক্সা থেকে নেমে আমি রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেখি হারান মিদ্যে আমার সামান্য ব্যাগটি এক ফাঁকে টেনে নিয়েছে হাতে। আমি ব্যস্ত কণ্ঠে বলি, আরে ওটা যথেষ্ট হালকা, আমায় দিন আপনি। কিন্তু নাছোড় বান্ধা মানুষটি আমার লাগেজটি কিছুতেই হাতছাড়া করে না। বলে, বাবু, আমার সঙ্গে আসুন, সব ব্যবস্থা করা আছে। জমিদার বাড়িতে ঢোকা মাত্রই বুঝি একরাশ অন্ধকার হামলে পড়ল। হারান্দা একটি দুস্থ লণ্ঠন আগেই জেলে রেখেছিল, সেটি অপর হাতে তুলে এগিয়ে গেলে আমি পায়ে পায়ে অনুসরণ করলাম ওকে। এবাক ওবাক ঘুরে এক সময় সিঁড়ি বেয়ে দোতলায় মনে হলো টানা দীর্ঘ বারান্দা। একটি ঘরের সামনে এসে দরজায় সামান্য ঠেলা দিতেই ভেজানো দরজা খুলে গেল। হারান্দা বলল, আসুন বাবু, এইখানে আপনার থাকার ব্যবস্থা করেছি। কষ্টে সৃষ্টে থাকতে হবে কিন্তু। মানুষটির কণ্ঠস্বরে আন্তরিকতার স্পর্শ হৃদয়ে ছুঁয়ে যায়। বললাম, আমি এসবে অভ্যস্ত, ও নিয়ে তুমি কিছু ভেবো না হারান্দা। মনে হলো আমার কথাবার্তা ওর মনে ধরল, হেসে জবাব দিল, না বাবু, আপনারা কলকাতার মানুষ, কষ্ট যে একটু হবে তা তো সত্যি। হারান্দার পিছু পিছু ঘরে ঢুকে আমি অবাক। ঘরে আগে থেকেই একটি লণ্ঠন জ্বালিয়ে রাখা ছিল। তার আলোতে যা দেখলাম আক্ষরিক অর্থেই জমিদারি ব্যাপার স্যাপার। আসবাবপত্র যা চোখে পড়ল তাতে বেশ সম্ভ্রম জেগে ওঠে। দামি দামি কাঠের, সম্ভবত সেগুন কিংবা মেহগনি কাঠের আলমারি, খাট, টেবিল, চেয়ার সূক্ষ্ম কারুকাজে সমৃদ্ধ। 2-4টে তৈলচিত্র দেয়ালে টাঙানো রয়েছে, সম্ভবত জমিদার রণেন্দ্র সুন্দরের বংশধরদের ছবি। দেখলাম বিছানায় সাদা বেড কভার পাতা, পরিপাটি করে সাজানো গোটা ঘর। হারান্দা বলল, একটু কষ্ট করে নিচে গিয়ে কুয়োর জলে হাত পা ধুয়ে আসতে হবে বাবু। আমি বাইরে আছি, আপনি জামা কাপড় পাল্টে নিন। হারান্দা ঘরের বাইরে চলে গেলে আমি দ্রুত জামা কাপড় চেঞ্জ করে তোয়ালে, সাবান ইত্যাদি নিয়ে গেলাম কুয়োতলায়। আমার জন্য জল তোলাই ছিল। হাত মুখ ধুয়ে বেশ ফ্রেশ লাগলো। তারপর ফিরে গেলাম ঘরে। অন্ধকারটা ততক্ষণে চোখে সয়ে গেছিল। টর্চ নিয়ে বারান্দায় এদিক ওদিক আলো ফেলে দেখতে পেলাম দীর্ঘ বারান্দা গ্রিল দ্বারা বেষ্টিত। একপাশে বসার জন্য আরাম কেদারা রয়েছে। ব্যবস্থাটা বেশ পছন্দ হলো আমার। গিয়ে বসে পড়লাম। বারান্দায় দেদার হাওয়া, বিন্দুমাত্র গরম বোধ হলো না। 8টা নাগাদ হারান্দা ফের উঠে এলো ওপরে। বলল, বাবু, সবজি তৈরি। আপনি যদি বলেন তো গরম গরম রুটি ভেজে দিতে পারি। এত তাড়াতাড়ি খাবার অভ্যাস নেই, তবু বললাম, ঠিক আছে হারান্দা, রুটি ভাজতে পারো, তবে এক শর্তে। বাবু? একটু বিস্মিত হলো সে। বললাম, সব রুটি ভাজা হলে খেতে বসবো, আর তুমি এবং আমি একসঙ্গে খাবো। একটু গাইগুই করে আমার প্রস্তাবে শেষ পর্যন্ত রাজি হলো হারান্দা। খেতে খেতে জিজ্ঞাসা করলাম, হারান্দা, এ বাড়িতে তুমি কতদিন আছো? ছোটবেলা থেকে বাবু। আমার বাবাও এ বাড়িতে কাজ করে গেছেন এক সময়। প্লেগের মহামারীতে মারা গেছেন আমার বাবা। গৌরবাবু এখানে মাঝে মধ্যে আসেন? শেষবার এসেছিলেন বছর, হ্যাঁ, তা বছর 6 আগে। রুটি চিবোতে চিবোতে জবাব দিল হারান্দা। তবে আপনার মতো কোনো ভদ্রলোককে উনি মাঝে মধ্যেই পাঠিয়ে দেন এখানে 2-4 দিন থেকে যাবার জন্যে। শোনো হারান্দা, আমি এখানে হপ্তাখানেক থাকবো হয়তো।
বাজার হাটের খরচাপাতি যা লাগবে সেসব দায়িত্ব আমার। তোমাকে শুধু ওসব জোগাড় করে নিয়ে আসতে হবে। আমি মোটামুটি সব কিছুই খাই, তাই ও নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তোমার যা খুশি রেধো। ঠিক আছে বাবু। মাথা নাড়ে হারান্দা। তবে আমার এদিক ওদিক ঘুরে বেড়াবার নেশা, তাই কখন ফিরবো তার হয়তো ঠিক ঠিকানা থাকবে না। আচ্ছা, তোমাদের এখানে কাছে পিঠে দেখবার কি কি জিনিস আছে বলো দেখি। এখানে আর দেখার কি পাবে বলুন? এই বাড়ি থেকে বেরিয়ে পূবমুখ 8 মাইলটা হাঁটলে সেই জমিদার আমলের এক শিব মন্দির, আর তার সামনে খানিক এগিয়ে ডিঙি ভাষা নদী। নদীটা আগে মন্দিরের একদম কাছে ছিল, এখন সরে গেছে দূরে। ব্যাস, আর কিছু নেই? আর আর মাইলটা দূরে ইংরেজ আমলের এক কুঠি, লোকে সাহেব বাংলো বলে। তবে বাবু, সন্ধ্যার পর ওদিক না মারালেই ভালো। কেন বলো তো? বাবু, লোকে বলে ওই বাংলোয় নাকি ভূত আছে। গায়ের অনেকে দেখেছে। বছর খানেক আগে একজন ওখানে মারাও গেছে। বললাম, দারুণ ব্যাপার তো। তাহলে ওদিকটা একবার ঘুরে আসলে হয়। বহুদিনের ইচ্ছা ভূত দেখার। কপালে থাকলে এই যাত্রা ভূত দর্শন হয়ে যাবে আমার। কি বলো হে হারান্দা? রাম 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 রাম, কি কথা যে কন বাবু, অমন কথা মুখে আনতে আছে? সভয়ে বলে হারান্দা। হেসে বললাম, হারান্দা, দেবতার দেখা পাবার মতো পুণ্যাত্ম তো নই। অন্তত অপদেবতার দেখাও যদি পাই তাহলেই বা কম কি। অমন কথা বলবেন না বাবু। রাত্রির বেলা টিনাটির নাম করতে নেই। রাম 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 রাম। বলতে বলতে খাওয়া শেষ করে উঠে পড়ে হারান্দা। ততক্ষণে আমারও খাওয়া শেষ। হাত মুখ ধুয়ে এসে ঘরে ঢুকলাম। হারান্দা শুতে যাবার আগে বারবার বলে গেল কোনো দরকার পড়লে যেন ডাকতে দ্বিধা না করি, ইত্যাদি ইত্যাদি। হারান্দা চলে গেলে বেশ জুত করে বসি। সেজের আলোর জোর খুব একটা কম নয়, ফলে লেখালেখির কাজে কোনো অসুবিধা হলো না। বেশ কয়েকটি গল্পের প্লট ছকে রাখা ছিল। সপ্তাহ ক্ষণেকের মধ্যে নামিয়ে ফেলতে পারবো বলে মনে হয়। তত্তর করে লেখা এগোতে থাকলো। এক সময় খেয়াল হলো রাত বেড়েছে। হাত ঘড়ির দিকে চেয়ে দেখলাম রাত 1টা। লেখা বন্ধ করে খাতাপত্র সরিয়ে বাইরে বারান্দায় এলাম। দেখলাম চারিপাশে অন্ধকার থই থই করছে। হাওয়ায় বেশ জোর, চমৎকার পরিবেশ। আচমকা সামনের গাছ থেকে বৃষ্টি শব্দে একটি রাত পাখি ডেকে উঠল। কেমন যেন ঝটকা লাগলো মস্তিষ্কে। কেন কে জানে মনে পড়ল হারান্দার কথাগুলি। রাত্রির বেলা চেনাদের নাম করতে নেই। শরীরটা শিরশির করে উঠল। দ্রুত ফিরে আসলাম ঘরে। দরজা বন্ধ করে শুয়ে পড়ার উদ্যোগ নিলাম। হারান্দা বিছানা করেই রেখেছিল। খানিক পর ঘুমিয়ে পড়লাম। বেলা অবধি ঘুমানো আমার অভ্যাস। ঘুম ভাঙল হারান্দা ডাকে। বাবু, ও বাবু, উঠুন, বেলা যে অনেক হলো। ধরপর করে উঠে দেখি বেলা প্রায় 9টা। চাটা খেয়ে হারান্দার হাতে টাকা পয়সা দিলাম বাজারের জন্য। দুপুরে খাওয়াটা ভালোই জমল। লেখাও এগোলো অনেকটা। বিকেল 4:30 নাগাদ বেড়াতে বের হলাম। পথের নির্দেশ হারান্দার কাছ থেকে নেওয়াই ছিল মোটামুটি। সেই মতো এগোলাম। দেখলাম একদম জনবসতি শূন্য এলাকা। লোকজন নেই বললেই চলে। পূর্ব দিকে যত এগোলাম নির্জনতা ততই বাড়তে লাগলো। এক সময় চোখে পড়ল হারান্দার সেই শিব মন্দির। বেশ উঁচু চাতালের ওপর ইটের তৈরি মন্দিরটি। সিঁড়ি পেয়ে উঠে দেখলাম মাটি থেকে ফুট 10 উঁচু। সিঁড়ি শেষের মুখে একটি তোরণ, যা থেকে একটি ঘণ্টা ঝুলছে। আশেপাশে মানুষজন চোখে পড়ল না। ঢং শব্দে ঘণ্টাটা বাজতেই নিস্তবতা খান খান হয়ে ভেঙে পড়ল চারিপাশে। প্রাচীন আমলের শিব মন্দির। কালো শিবলিঙ্গ মন্দিরের কেন্দ্রস্থলে। পাথরের জাফরি ও দরজা এমনভাবে শিবলিঙ্গটিকে ঘিরেছে যাতে 4টি দিক থেকেই শিবের মাথায় জল ঢালা যাবে।
তবে মনে হয় না এখানে নিয়মিত পূজা অর্চনা হয়। হয়তো এক সময় হতো, কিংবা এখনও কোনো বিশেষ দিনে শিবের পূজা হয়। মন্দিরের একাংশ জীর্ণ, ভগ্নপ্রায়। মন্দিরের চাতালে দাঁড়ালে অনেক দূর অবধি দেখা যায়। দেখলাম সামনেই বয়ে চলেছে একটি নদী, শীর্ণতা জলধারা। হয়তো জমিদার আমলে একসময় ওই নদীতে নৌকা চলত, লোকজন আসতো নিয়মিত, নিয়ম করে পুজো দিতেন পুরোহিত। সেই সব অতীত স্মৃতি নিশ্চয়ই মন্দিরের হৃদয়ে গোপন তন্ত্রীতে গাঁথা আছে নীরবে। মনে পড়ল হারান্দার কথা। মন্দিরের মাইলটাকে দূরেই সাহেব বাংলো। ঘড়ি দেখলাম 5:30 বাজে। একবার গিয়ে দেখলে হয় না বাংলোটা? ভাগ্যে থাকলে ভূতের দেখাও মিলে যেতে পারে। নদীর ধার বরাবর পা চালিয়ে দিলাম। মেঠো পথ, পশ্চিম আকাশটা ক্রমশ আবার লাল হয়ে উঠছে। মানুষজন মোটেই চোখে পড়ছে না। একটি পাখি টি টি শব্দে ডেকে উঠছে বারে বারে। একসময় তার ডাক অতিক্রম করে এগিয়ে গেলাম আমি। বেশ অনেকটা পথ হাঁটার পর আমার আগ্রহী দৃষ্টিতে ক্রমশ ফুটে উঠতে লাগলো বেশ বড়সড় একটি বাসস্থান। উৎসাহ বাড়ল, দ্রুত পা চালালাম। একসময় পৌঁছে গেলাম সাহেব কুঠির কাছাকাছি। সূর্য এখন ঢলে গেছে পশ্চিমে। দূরে একটি নক্ষত্র ইতিমধ্যেই উঁকি ঝুঁকি মারতে শুরু করেছে। চারিপাশে চেয়ে দেখলাম কোথাও জনমানুষ নেই। একদম পাণ্ডব বর্জিত এলাকা বলে মনে হচ্ছে। প্রায় 10-12 বিঘা জমির ওপর কাঠের তৈরি একটি বাংলো। কোনো এক সময় চারিদিক ঘেরার ব্যবস্থা থাকলেও আজ আর সেসবের অস্তিত্ব নেই। হাঁটতে হাঁটতে একসময় চোখে পড়ল জরাজীর্ণ এক ফটক। তাতে ফাটল ধরেছে, গজিয়েছে গাছ, জড়িয়ে ধরেছে বুনলতা। ফটক বরাবর মোরাম বিছানো পথ, তবে দীর্ঘকাল সে পথে কারো পদচিহ্ন পড়ে না বলেই মনে হলো। কিন্তু আমার ধারণা ভ্রান্ত প্রমাণিত করে একটি কণ্ঠস্বর জেগে উঠল। Are you interested to get in, sir? Then please come with me. অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম এক দীর্ঘকায় সাহেব। নিতান্ত মলিন হলেও সাহেবী পোশাকে সজ্জিত। মাথায় কাউ বয়দের মতন একটি টুপি, নাকটি আক্ষরিক অর্থে টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকানো। তবে তার দৃষ্টিতে এক অদ্ভুত বরফ শীতলতা, যা দিনের শেষ আলোতেও আমার নজর এড়াল না। বস্তুত মনে মনে প্রস্তুত হয়ে এসেছিলাম যে বাংলোটিতে একবার ঢুকবো, কারণ এসব বিষয় বরাবরই আমাকে আকর্ষণ করে। সাহেবের আমন্ত্রণ আমার কাছে বুঝি মেঘ না চাইতেই চল। বললাম, ইয়া, দ্যাটস এ গুড আইডিয়া। পরবর্তী কথোপকথন ইংরেজিতেই চলতে লাগলো, যার বাংলা তর্জমা প্রায় নিম্নরূপ। সাহেব জানালো যে তার নাম ডক্টর জোনাথন স্মিথ, পেশায় ডাক্তার, একই সঙ্গে কলেজে অধ্যাপনাও করেন। অতীতে তার এক পূর্বপুরুষ এই বাংলোটির মালিক ছিলেন। উত্তরাধিকার সূত্রে এটি এখন তার। সংক্ষেপে আমিও আমার সম্বন্ধে 2-4 কথা জানালাম। একটু এগোতেই বুঝতে পারলাম দীর্ঘ ছায়াঘন অসংখ্য গাছপালা এবং ঘন ঝোপ জঙ্গলে স্থানটি ক্রমশ দুর্ভেদ্য হয়ে উঠছে। মাথার ওপর পাথার ফাঁক দিয়ে মাঝে মধ্যে কালচে আকাশ চোখে পড়লেও আমার চারিপাশে ঝুপসি অন্ধকার কেমন যেন ঝাঁপিয়ে পড়ছে। ডক্টর জোনাথন সম্ভবত আমার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, আমি এখানে 2-3 বছর অন্তত একবার আসি। এসব ঝোপ জঙ্গল সংস্কার করা হয় না দীর্ঘদিন। সাহেবের সঙ্গে আমার প্রাথমিক পরিচয় পর্ব মিটে গেছে, তাই বললাম, ইংল্যান্ডের কোথায় থাকেন আপনি? সাসেক্সে। আপনি কি এখানে একা থাকছেন? না, প্রতিবারই সঙ্গে আসে স্যামুয়েল, আমার প্রিয় আর্দালি। বলতে বলতে আমরা বাংলোর দরজায় এসে উপস্থিত হলাম। সাহেব একটি দড়ি ধরে টান দিতে ঢং শব্দে বাড়ির ভেতরে একটি ঘণ্টা বেজে উঠল। মিনিট দেড়েকের মধ্যে অতিকায় দরজা খুলে ধরল এক পৌর ব্যক্তি। তার হাতে একটি লণ্ঠন। খেয়াল হলো এই বাড়িতে এখন রাত। ডক্টর স্মিথ তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। বৃদ্ধ আমাকে সম্মান জানিয়ে তাকে অনুসরণ করতে বললেন। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। বেশ কয়েকবার বাঁক নিয়ে বৃদ্ধ আমাদের যে ঘরে নিয়ে এলেন সেটি সেজের আলোয় যথেষ্ট আলোকিত ছিল। ডক্টর স্মিথ ইঙ্গিতে বসতে বললেন আমাকে। নরম সোফায় শরীর ডুবে গেল। ঘরে চোখ ফেরালাম। যাবতীয় আসবাবে
ব্রিটিশ ঐতিহ্যের ছাপ। আমার মুখোমুখি এক বিশাল আকৃতির বেলজিয়ান কাঁচের আয়না। ঘরে এখন কেউ নেই। ডক্টর স্মিথ সম্ভবত ফ্রেশ হতে গেছেন। মেহগনি কাঠের টেবিল চেয়ার, টেবিলেও একটি সেজের বাতি জ্বলছে। থাকে থাকে বইপত্র, কলমদানিতে কলম। বাদিকে দেয়ালে একটি আলমারি, বইতে ঠাসা। ওগুলির সবই কি ডাক্তারি বিদ্যা সংক্রান্ত? হঠাৎ বন্ধ কাচের জানলার দিকে চোখ গেল। অন্ধকারে ঝকঝক করছে গোল গোল একজোড়া ভয়ঙ্কর চোখ। আমি মোটেই ভীরু নই। ভূত দেখার ইচ্ছায় বহু জায়গায় গেছি, অনেক পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি। জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছি, ভেঙে পড়িনি। ভয়ঙ্কর চোখ জোড়ার কি যেন এক সম্মোহিনীর আকর্ষণ ছিল। এক দৃষ্টে তাকিয়ে রইলাম আমি সেদিকে। শরীরে এক অপার্থিব শিহরণ খেলে গেল। স্যার, আপনার কফি। ধুমায়িত কফি সমেত একটি সুদৃশ্য কাপ প্লেট এগিয়ে এলো আমার দিকে। সংবিত ফিরে দেখলাম বৃদ্ধ স্যামুয়েল। ধন্যবাদ জানিয়ে প্লেটটি নিতে গিয়ে বৃদ্ধের হাতের সঙ্গে আমার হাত ঠেকে গেল। কি অসম্ভব ঠান্ডা! চমকে উঠে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। মুখের চামড়া নিতান্ত অসহায়ভাবে ঝুলে পড়েছে। কত বয়স হবে মানুষটির? মানুষটির দুটি চোখ থেকে ঝরে পড়ছে নিষ্প্রাণ দৃষ্টি। কি আশ্চর্য! এই চোখ জোড়াই এইমাত্র জানলার বাইরে দেখলাম না। তবে দৃষ্টি তখন যথেষ্ট তীব্র, ঝকঝকে দিন। জানলার দিকে ফের তাকালাম, না, সেখানে এখন কিছু নেই। অন্যমনস্কভাবে কফিতে সিপ করতেই ঘরে প্রবেশ করলেন ডক্টর স্মিথ। এখন ওনার শরীরে হাঁটু অবধি দীর্ঘ একটি লাল নাইট ড্রেস, মুখে পাইপ, মাঝে মাঝে তাতে জোরে টান দিচ্ছেন। বললেন, এই দেশের আবহাওয়া যথেষ্ট মনোরম। সে কি, এত গরম আপনার অসহ্য লাগে না? পিক আওয়ার্সে একটু অসুবিধা হয় বটে, তবে সেটা দুঃসহ ঠান্ডার থেকে ভালো, অন্তত আমার কাছে। আমার আবার চট করে ঠান্ডা লেগে যায়। আমাদের দেশে যা ঠান্ডা। তা অবশ্য ঠিক, বললাম আমি। ইতিমধ্যে স্যামুয়েল ডক্টর স্মিথকে এক কাপ গরম কফি দিয়ে গেল। সাহেব কফিতে চুমুক দিয়ে বললেন, আহ। বললাম, আচ্ছা ডক্টর স্মিথ, এ বাংলো কে বানিয়েছিলেন? আমার পিতামহ ডক্টর জনসন স্মিথ। সে প্রায় 150 বছর আগেকার কথা। ভারতবর্ষে তখন ব্রিটিশ রাজ। শুনেছি একদিন উনি নৌকায় চেপে এদিকে বেড়াতে এসেছিলেন। জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য তার ভালো লেগে যায়। তিনি ছিলেন একজন ইন্ট্রোভার্ট মানুষ। সম্ভবত এই জায়গাটার নির্জনতা আকর্ষণ করেছিল তাকে। বানিয়ে ফেললেন এই বাংলো। কফি শেষ করে সামনের সেন্টার টেবিলে কাপ প্লেট নামিয়ে রাখলাম আমি। প্রায় মুহূর্তের মধ্যে স্যামুয়েল এগিয়ে এলো এগুলি তুলে নিয়ে যেতে। স্যামুয়েল কাপ প্লেট নিয়ে যেতেই আমার মনে হলো, আশ্চর্য, সামনের সুবিশাল আয়নায় স্যামুয়েলের কোনো প্রতিচ্ছবি ফুটে উঠল না তো। এক অপার্থিব শীতলতা আমার মেরুদণ্ড বেয়ে আচমকাই বয়ে গেল। আমি কি ভুল দেখলাম? আমার পিতামহ এক অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন। ডক্টর স্মিথের কথায় চমকে উঠি। বললাম, কিরকম? উনি ভারতবর্ষের নানা রকম যোগ তন্ত্র সাধনায় বিশ্বাসী ছিলেন। প্রাচ্যের বিভিন্ন অলৌকিক তন্ত্রমন্ত্র ও ভৌতিক আচার আচরণের ওপর ওনার ছিল গভীর আগ্রহ। এই জন্য জীবনে বহু সাধু সন্ন্যাসীর সঙ্গে তিনি মিশেছিলেন। ওরিয়েন্টাল ব্ল্যাক আর্ট সম্বন্ধে বিস্তর পড়াশোনাও করেছিলেন। ওনার ব্যক্তিগত ডায়েরি পড়ে সেসব জানতে পারি। কফি শেষ করে উনি কাপ প্লেট নামিয়ে রাখেন সামনে টেবিলের ওপর। আমি সজাগ দৃষ্টি মেলে রাখলাম, কারণ সম্ভবত এখনই স্যামুয়েল নিতে আসবে এগুলি। আমার ভাবনা সত্যি হলো। এগিয়ে আসছে বৃদ্ধ স্যামুয়েল। আমি আয়নার দিকে অপলক দৃষ্টি ফেলে অধীর অপেক্ষায়। উত্তেজনার মাত্রা বাড়ছে। আয়নার বিপরীতে সেজের যথেষ্ট উজ্জ্বল আলো। কি আশ্চর্য! আমার চোখের সামনে রাখা কাপ ডিশ স্যামুয়েল অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে তুলে নিয়ে গেল, অথচ একটিবারের জন্যও তার শরীরের কোনো প্রতিবিম্ব দর্পণে নজরে এলো না। ডক্টর বললেন, প্রাচ্যের এমন কিছু আদি ভৌতিক বিদ্যা আছে যার দ্বারা কোনো মানুষ অমানসিক ক্ষমতা অর্জন করতে পারে। সেই ক্ষমতা করায়ত্ত করতে পারলে অর্থ, প্রভাব, প্রতিপত্তি, যশ সকল কিছু লাভ করা সম্ভব।
ইন্টারেস্টিং, বললাম আমি। বিষয়টা দারুণ ইন্টারেস্টিং, তবে আমার বাবাও বিষয়ে কোনোদিন বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না। কিন্তু আপনি যথেষ্ট আগ্রহী, কথা সম্পূর্ণ করলাম আমি। একদম সঠিক বলেছেন। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনার পিতামহ স্যার জনসন কিসের ডাক্তার ছিলেন? উনি ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট। আর আপনি? আমিও তাই। আমি মনে মনে বললাম, শেষমেশ কি এক পাগলের পাল্লায় পড়লাম। আপনি দেখতে চান ওনাকে? ডক্টর জোনাথনের কথায় সাংঘাতিক বিস্মিত হলাম। এই যে দেখছি বৃদ্ধ পাগল। কোনো মতে বললাম, মানে আপনি ডক্টর জনসনের ছবি দেখতে চান? যাক বাবা, যতটা ভেবেছিলাম ততটা নয়। আগ্রহ বাড়ল। বললাম, হ্যাঁ অবশ্যই। উনি সোফা ছেড়ে উঠে এগিয়ে গেলেন। তারপর নিকটবর্তী দেয়ালের ছোট একটি দড়ি ধরে টানতেই একটা পর্দা সরে গেল। যা দেখলাম তা সত্যি বিস্ময়কর। দীর্ঘ নাসা, ধারালো চোখ, চাপা সরু ঠোঁট এবং সুটবুট ও কাউবয় টুপিতে হুবহু ডক্টর জোনাথন। বললাম, এ তো আপনার ছবি। অনেকেই এ কথা বলেন। আমার পিতামহের আর আমার চেহারার পার্থক্য নেই বললেই চলে, জবাব দিলেন ডক্টর জোনাথন। তা আপনিও কি ভদ্রলোকের মতন ওরিয়েন্টাল ব্ল্যাক আর্টের অসীম ক্ষমতায় বিশ্বাস করেন? অফকোর্স। আপনি করেন না? আমি ওনার প্রশ্নের ধাক্কায় কিছুটা হকচকিয়ে গেলাম। বললাম, না, মানে কোনোদিন বিশ্বাস করবার মতন তেমন কংক্রিট গাউন তো কখনো পাইনি। পাবেন। আচ্ছা, আপনি প্ল্যানচেটে বিশ্বাস করেন? শুনছেন সৌরেন দত্তর লেখা গল্প স্মিথ কুঠির আতঙ্ক। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। প্ল্যানচেট, ও ব্যাপারটা শুনেছি বটে, তবে তেমন কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা এখনো হয়নি। প্ল্যানচেটের মাধ্যমে বিদেহী আত্মাকে নাকি পৃথিবীতে নামিয়ে আনা যায়, ব্যাপারটা সত্যি কি? আপনি চাইলে আজই আপনাকে প্রত্যক্ষ করাতে পারি, নিয়ে আসতে পারি জনসনের আত্মাকে। আজ প্ল্যানচেটে বসার মহেন্দ্র যোগ বলতে পারেন, কারণ একে অমাবস্যা, তার ওপর শনিবার, অষ্টম সামার্থে শতভিসা, যে মুহূর্তে পরিগ যোগের দ্বারা স্পর্শ করবে, ঠিক সেই সময় আমাদের বসতে হবে আসরে। বলুন, রাজি আছেন? ডক্টর জোনাথনের শানিত দৃষ্টি এখন সরাসরি আমার চোখের ওপর। বলিষ্ঠ চোয়ালে ব্যক্তিত্ব প্রবল হয়ে উঠেছে। দমকে দমকে পাইক থেকে উড়ে যাচ্ছে ধোঁয়া। কি জানে কেন মনে হলো দেখাই যাক না কি হয়, একটা নতুন অভিজ্ঞতা তো হবে। বললাম, রাজি। তাহলে ঘন্টা তিনেকের মধ্যেই আমাদের প্রস্তুত হয়ে নিতে হবে। আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিন, আমি প্ল্যানচেট রুমে যাই। আমি মাথা নাড়লাম ইতিবাচক। বললাম, বাথরুম কোন দিকে? উনি আঙুল তুলে ইঙ্গিত করলেন অ্যাটাচড বাথের দিকে। তারপর উঠে গেলেন ঘর ছেড়ে। হাত পা মুখ ধুয়ে আমি সোফায় এসে বসলাম। দেখলাম সামনের কাঁচের সেন্টার টেবিলে প্ল্যানচেটের একটি বই রাখা। সাগ্রহে বইটি তুলে নিলাম হাতে। এক সময় ডুবে গেলাম পড়ায়। আসুন স্যার, আমাদের আসর প্রস্তুত। স্যামুয়েলের কণ্ঠস্বরে ঘোর কাটল আমার। ঘড়ির দিকে তাকালাম। দেখলাম সেটি 6:55 বেজে বন্ধ হয়ে গেছে। আশ্চর্য, এ বাড়িতে পা দেবার মুহূর্ত থেকে কি বন্ধ হলো ঘড়িটা? তার মানে এখন কটা বাজে জানার উপায় নেই, কারণ দেয়ালে চারদিকে চেয়ে দেখলাম সেখানে কোথাও কোনো ঘড়ি চোখে পড়ল না। বই পড়া আমার এক নেশা। একবার তাতে ডুবে গেলে সময় জ্ঞান থাকে না। বিষয়টি যদি যথেষ্ট ইন্টারেস্টিং হয় তবে বই শেষ না হওয়া পর্যন্ত আমি উঠি না। এক্ষেত্রে আর কয়েকটি পাতা পড়া বাকি। বৃদ্ধের কথায় উঠে দাঁড়ালাম। মনে হলো সামান্য টলে গেলাম। প্রেশারটা কি বেড়ে গেল আবার? অবশ্য কফি খাবার পর থেকেই কেমন ঝিমঝিমানি ভাব অনুভব করছিলাম। এখন মাথাটা বেশ ভার ভার লাগছে। বললাম, হ্যাঁ চলুন। স্যামুয়েলকে অনুসরণ করে এগোতে লাগলাম।
ওর হাতে একটি লণ্ঠন, লণ্ঠনের স্বল্পালোকে অনেক ডান বাম বাঁক নিয়ে সিঁড়ি ভেঙে একটি ছোট ঘরে প্রবেশ করলাম। দেখলাম ডক্টর স্মিথ লাল পট্ট বস্ত্র পরিধান করেছেন, গলায় একটি স্ফটিকের মালা। একটি গোল টেবিল ঘিরে 3টি চেয়ার রাখা, যার একটিতে বসে আছেন ডক্টর স্মিথ। একটি বড় মোমবাতি জ্বলছে, তবে তার শিখা থেকে অদ্ভুত হাড় হিম করা নীলাভ দ্যুতি ঘরটিকে অজানা আতঙ্কে ভরে তুলেছে। মোমবাতির শিখা ঘিরে বেশ কিছু পোকার এলোমেলো ওড়াউড়ি। ওয়েলকাম মিস্টার রাইটার, এ বিগ ওয়েলকাম টু ইউ ইন টুডেস লাঞ্চের টেবিল, প্লিজ বি সিটেড। ব্যারিটোনে বললেন ডক্টর স্মিথ। ধন্যবাদ জানিয়ে ওনার ইঙ্গিত মতন একটি চেয়ারে বসলাম। চারিদিকে চেয়ে দেখলাম ঘরের উত্তর দক্ষিণে 2টি জানালা। এই ঘরে 2টি বিশাল সাইজের আয়না, তবে একটি আমার ডান দিকে, অপরটি আমার মুখোমুখি এমনভাবে রাখা যাতে 2টি আয়নাতেই আমি নিজেকে দেখতে পাচ্ছি। বললাম, আপনার পিতামহ কিভাবে মারা গিয়েছিলেন ডক্টর স্মিথ? অপঘাতে। টেবিলের ড্রয়ার টানতে টানতে উনি নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলেন। অপঘাতে মানে কি হয়েছিল ওনার? সেটা নিজের চোখেই দেখবেন। বলতে বলতে উনি টেবিলে একে একে 3টি মানুষের করটি রাখলেন। জ্বলন্ত মোমটি টেবিলের কেন্দ্রস্থলে, সেটিকে সামনে রেখে উনি একটি কাগজের টুকরো ভাঁজ খুলে রাখলেন। দেখলাম সেটিতে কি এক দুর্বোধ্য ভাষায় কিছু সাংকেতিক লিপি। আপনি হিব্রু পড়তে পারেন মিস্টার? আমি মাথা নাড়লাম নেতিবাচক। আমার প্ল্যানচেটের প্রক্রিয়া একটু আলাদা। এই সাংকেতিক লিপিটি আমার পিতামহের সংগ্রহ। মিশরের এক বৃদ্ধ জাদুকর এটি ওনাকে দিয়েছিলেন। এরপর ডক্টর স্মিথ 2-3 রঙের চক দিয়ে কাগজ ও মোমবাতিটিকে ঘিরে একটি বৃত্ত আঁকলেন। তার 3 কোণে আঁকলেন 3টি ক্রস চিহ্ন। ক্রুশের ওপর স্থাপন করলেন 3টি করটি। তারপর সেগুলি ঘিরেও আঁকলেন 3টি বৃত্ত। তাছাড়া চারিদিকে আঁকলেন বেশ কিছু সাংকেতিক চিহ্ন। বললেন, এবার দরকার ডক্টর জনসনের যে কোনো একটি প্রিয় বস্তু, যা তিনি নিত্য ব্যবহার করতেন। আমার কৌতূহল ক্রমশ বাড়ছিল। সাগ্রহে অপেক্ষা করতে লাগলাম এরপর কি ঘটে তা দেখার জন্য। উনি হাঁক দিলেন, স্যামুয়েল, কোথায় তুমি? ওটা নিয়ে এসো। কয়েক মুহূর্তের মধ্যে স্যামুয়েল নিজস্ব ভঙ্গিতে থপথপ করে হেঁটে এলো, হাতে কালো মতো কি এক বস্তু ধরা। কি ওটা? টেবিলে সেটি রাখা হলে আগ্রহী দৃষ্টিতে দেখলাম সেটি একটি কাউবয় ক্যাপ। অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, ওহ, একটা টুপি। ইয়েস, এটা ওর বড় প্রিয় ছিল, জবাব দিলেন ডক্টর স্মিথ। আচ্ছা, আপনি ডক্টর জনসনকে দেখলে চিনতে পারবেন তো? এই তো একটু আগে ওনার ছবি দেখলেন। বললাম, হ্যাঁ অবশ্যই, আমার স্মৃতিশক্তি খুব একটা দুর্বল নয়। ততক্ষণে স্যামুয়েল 3য় চেয়ারটিতে বসে পড়েছে, টুপিটি টেবিলে হাতের নাগালেই রাখা। আর কয়েক মুহূর্ত, এরপর আমি এই পবিত্র কাগজটিতে হাত রাখবো, খানিকক্ষণ উচ্চারণ করব বেশ কিছু মন্ত্র। তারপর আপনি আমার হাতের ওপর হাত রাখবেন। তারও খানিক পর স্যামুয়েল হাত রাখবে আপনার হাতে। আর তার কিছু পরেই ঘটবে সেই ঘটনা যা আজ থেকে 100 বছর আগে ঘটেছিল। এই ঘরে উপস্থিত হবে জনসনের প্রেতাত্মা। আপনি জানতে পারবেন কিভাবে মারা গেলেন তিনি। কি ভয় করছে? মোটেও না, বেশ জোরের সঙ্গে উত্তর দিলাম। মনে হচ্ছে আপনি যথেষ্ট স্ট্রং নার্ভের মানুষ। উইশ ইউ গুড লাক, লেট আস স্টার্ট। ডক্টর স্মিথ হাত রাখলেন সেই কাগজটিতে, উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে লাগলেন কি সব দুর্বোধ্য মন্ত্রতন্ত্র। ক্রমশ ভারী হয়ে উঠতে লাগলো পরিবেশ।
অনুভব করতে লাগলাম চারিপাশ কেমন থমথমে হয়ে উঠছে। হঠাৎ টেবিলের ওপরে রাখা একটি করটি সামান্য নড়ে উঠল। একটু একটু করে এগোতে লাগলো যেন সেটি। আচমকা একটা পেঁচা বিশ্রী শব্দে ডেকে উঠল উত্তরের জানালা ঘেঁষে। কিন্তু ও কি, করটিখানি যে সম্মুখ গতিতে বৃত্তাকারে চলতে শুরু করেছে। আমার হাতের ওপর এবার হাত রাখুন মিস্টার, বজ্র গম্ভীর কণ্ঠে বলে উঠলেন ডক্টর স্মিথ। মন্ত্রমুগ্ধের মতন তার আদেশ পালন করলাম আমি। উফ, কি বরফ শীতল হাত, ঠিক স্যামুয়েলের মতন। ডক্টর স্মিথ উচ্চস্বরে মন্ত্র পড়ে যাচ্ছেন। সামনে স্যামুয়েল, ভাবলেশহীন মুখ, মৃত পাঠার মতন চোখে দৃষ্টি মেলে। হঠাৎ আবিষ্কার করলাম স্যামুয়েলের চোখের পাতা পড়ে না। এই প্রথম ভয় ভয় লাগলো আমার। দূরে কোথায় কি যেন ভয়ঙ্কর শব্দে হেসে উঠল। হায় নাকি কোনো অশরীরী? আমার হাতটাও যেন ক্রমশ বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে। নাড়াবার চেষ্টা করলাম প্রাণপণ, দেখলাম পারছি না। অসাড় নিষ্প্রাণ হয়ে পড়েছে যেন হাতখানা। আমাদের হাতে হাত রাখো স্যামুয়েল। নির্দেশ পাওয়া মাত্র যন্ত্রচালিত রোবটের মতো স্যামুয়েল তার হাত রাখলো আমার হাতের ওপর। মনে হলো আমার হাতের শেষ রক্তবিন্দুটুকু হারিয়ে গেল ওর বরফ হাতের স্পর্শে। বুঝি কেউ কোনো গজাল পেরেকে একত্রে গেঁথে দিল তিনখানি হাতকে। ততক্ষণে চলতে শুরু করেছে দ্বিতীয় করটিখানি। প্রথম করটিটি এখন বেশ দ্রুত গতিতে পাক খাচ্ছে। খেয়াল করলাম করটি দুটি পরস্পরের বিপরীতমুখী পাক খেলেও একে অপরকে ধাক্কা মারছে না। ডক্টর স্মিথের মন্ত্রোচ্চারণে বিরাম নেই। মনে হলো এই ঘরে কেবল আমরা তিনজনই নই, আরও কেউ আছে আমাদের ঘিরে। কারা যেন আপ ছায়া থেকে ক্রমশ অবয়ব নিচ্ছে। হ্যাঁ, কিছু সময়ের মধ্যেই একজন, দুজন করে মোট তিনজন কুয়াশায় তৈরি তিনটি মানুষের ছায়া ধারণ করলো। ওরা কি ওই তিনটি করটির মালিক? তারা শূন্যে আমাদের চারিপাশে পাক খেতে লাগলো। কেমন অস্পষ্ট কোলাহল জেগে উঠল। একসঙ্গে বহু মানুষ কোনো হল ঘরে কথা বললে যেমন হয় তেমন শব্দ হতে লাগলো। সেই সব কণ্ঠ ঝাঁপিয়ে কানে আসতে লাগলো ডক্টর স্মিথের কণ্ঠ। এরপর এক অদ্ভুত কাণ্ড ঘটল। কোথা থেকে উড়ে এলো বেশ কিছু বাদুড়। ঘরের মধ্যে এলোমেলো ওড়াউড়ি করতে লাগলো ওরা। বারংবার এদিক ওদিক ঝাপটা খেয়ে মেঝেতে পড়তে লাগলো। কিন্তু তাতে আমাদের ঘিরে পাক খেতে থাকা উড়ন্ত ছায়া মানুষদের কোনো প্রতিক্রিয়া হলো বলে মনে হলো না। আচমকা টেবিলে রাখা তৃতীয় করটিটি ডিগবাজি খেতে লাগলো। কাঠের টেবিলে তার ঠোকা লেগে অদ্ভুত ঠকাঠক শব্দ হতে লাগলো। বাকি দুটি করটি বৃত্তাকারে পাক খেয়েই চলেছে। হ্যাঁ, এইবার এখানে উপস্থিত হয়েছে ডক্টর জনসনের প্রেতাত্মা। বলে উঠলেন ডক্টর স্মিথ, ইয়েস মাই ফ্রেন্ড, আপনি কি দেখতে চান তাকে? কেমন ঘোর লাগা কণ্ঠে আমি বলে উঠলাম, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। অনুভব করলাম যতটা জোরে বলতে চাইছি ঠিক তত জোরে কণ্ঠস্বর বেরোচ্ছে না। তাহলে আপনার যে হাতটি আমাদের হাতে ধরা, সেটি দ্বারা জনসনের প্রিয় হ্যাটখানি তুলে নিন। আমি প্রাণপণ চেষ্টা করতে লাগলাম ডান হাতখানা ওদের হাত থেকে সরাতে, কিন্তু পারলাম না। মনে হলো ওটি পাথরও হয়ে গেছে। বললাম, পারছি না, কিছুতেই পারছি না। পারবেন, নিশ্চয় পারবেন। আপনি আমার চোখের দিকে তাকান, তাকান আমার দিকে। সম্মোহিতের মতো আমি ডক্টর স্মিথের চোখের দিকে চাইলাম। স্ফটিকের মালায় বিচ্ছুরিত হচ্ছে অপার্থিব মায়াবী আলো। চোখে কি চুম্বকীয় আকর্ষণ। কেমন অবশ হয়ে যেতে লাগলো আমার শরীর। হ্যাঁ, আমি বলছি আপনি পারবেন। টানুন, টেনে নিন আপনার হাত। গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো কানে। আমি ডান হাতটা টানলাম নিজের দিকে। আশ্চর্য, খুব সহজেই টেনে নিতে পারলাম এবার। হ্যাঁ, এবার উঠে দাঁড়ান চেয়ার ছেড়ে। আমি উঠে দাঁড়ালাম দম দেয়া পুতুলের মতন। এবার ওই হাতে জনসনের হ্যাটখানি আপনি পরে নিন মাথায়। ইয়েস, পরুন। হ্যাঁ, ঠিক আছে। এবার তাকান আপনার ডান দিকের আয়নায়। আমি ডান দিকে তাকালাম। কি আশ্চর্য, আয়নায় ইনি কে?
স্যুট বুট হ্যাট পরা অবিকল ডক্টর জনসন দাঁড়িয়ে। তাহলে আমি কোথায়? আমার মনের কথা বুঝি মুহূর্তে পড়ে নিলেন ডক্টর স্মিথ। বললেন, আপনি আপনি সামনের আয়নার দিকে তাকান। অসম্ভব, এ হতে পারে না। আমার সামনের আয়নায় আমার প্রতিবিম্ব, অথচ ডান দিকের আয়নায় আমি নেই। সেখানে ডক্টর জনসন, একটু আগেও তো ওখানে আমাকে দেখা যাচ্ছিল। হঠাৎ আমার খেয়াল হলো, আরে আয়না দুটির একটিতেও ডক্টর স্মিথ কিংবা স্যামুয়েল কারো প্রতিবিম্ব নেই। সেখানে শূন্য একটি গোল টেবিল, তাতে কেবল নীলাভ আলো বিচ্ছুরণকারী একটি জ্বলন্ত মোমবাতি। একটি মাত্র মানুষ, সে হচ্ছে আমি। অথচ আমার সচক্ষে দেখতে পাচ্ছি দূর দুটি মানুষ বসে আছে গতিশীল করটিগুলি, মন্ত্রপুত কাগজ ইত্যাদি ইত্যাদি। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে ডক্টর জনসনের কি হয়েছিল? কি জানতে ইচ্ছা হচ্ছে না? এক অদ্ভুত পৈশাচিক কণ্ঠস্বরে হেসে উঠলেন ডক্টর স্মিথ। মনে হলো কথাগুলি অনেক দূর থেকে ভেসে আসছে। উনি আবার বললেন, তাহলে এবার আয়নার দিকে তাকান আয়নার দিকে। ডক্টর স্মিথের হাসিটা থামছিল না। আমাকে ঘিরে অসংখ্য কণ্ঠস্বরে এক অদ্ভুত রহস্যে পাক খেতে লাগলো। আমি সভয়ে আয়নার দিকে তাকালাম। অসম্ভব, এ হতে পারে না। আমার সামনে কিংবা ডান দিকের আয়নায় আমি নেই। দুটিতেই ডক্টর জনসন তার সাহেবি পোশাকে দাঁড়িয়ে। কয়েক সেকেন্ড লাগলো আমার ধাতস্থ হতে। চেয়ে দেখলাম ঘরে ডক্টর স্মিথ কিংবা স্যামুয়েল কেউই নেই। আরে কি সাংঘাতিক! আমার গায়ে এ তো ডক্টর জনসনের স্যুট বুট টাই হ্যাটে। হ্যাঁ, অবিকল ডক্টর জনসন সাহেবে পরিণত হয়েছি আমি। আয়নায় বারংবার তাকাতে লাগলাম। ক্রমশ আমার মনে কেমন তোলপাড় শুরু হলো। মনে হচ্ছে বদলে যাচ্ছি আমি, ভীষণ রকম বদলে যাচ্ছি আমি। আমার মধ্যে দ্বিতীয় একটি সত্তা জেগে উঠছে। এক সময় মনে হতে লাগলো আমি ডক্টর জনসন স্মিথ। মনে পড়তে লাগলো ইংল্যান্ডে আমার বাড়ি ঘর পরিবার ছিল। এমিলি, হ্যাঁ এমিলিকে আমি কি ভীষণ ভালোবাসতাম। একদিন এক ট্রেন দুর্ঘটনায় এমিলি মারা গেল। ছেলেকে একটা স্কুলে ভর্তি করিয়ে তার মৃত্যুর পরপরই দেশ ছাড়লাম আমি। ফ্রান্স, ইতালি, জার্মানি হয়ে ইন্ডিয়া। কি এক নেশায় বছরের পর বছর ভবঘুরের মতো ঘুরে বেড়ালাম। প্রাচ্যের জাদুবিদ্যা করায়ত্ত করার জন্য কতটা পরিশ্রম করলাম, কত পড়াশোনা, কত ফকির সন্ন্যাসীদের সঙ্গ যা চেয়েছিলাম তা পেলাম কই। আমার লক্ষ্য পূরণ সম্ভবত এক জন্মে সম্ভব নয়। সব সিনেমার মতো মনে পড়তে লাগলো আমার। ক্রমশ এক ভয়ঙ্কর বিষণ্ণতা গ্রাস করলো আমাকে। সব চেষ্টা আমার ব্যর্থ হয়ে গেল। হঠাৎ আমি এগিয়ে গেলাম টেবিলটির দিকে, ড্রয়ারে টান মারলাম। ড্রয়ার খুলতেই বেরিয়ে পড়লো একটা রিভলভার। আরে এ কি? রিভলভারটা হাতে তুলে নিচ্ছি আমি, সেটিকে আমার কানের পাশে। না, এ হতে পারে না। আমার অন্তঃস্থল থেকে কেউ বুঝি ধাক্কা মারতে লাগলো প্রবলভাবে। ট্রিগারে আঙুল ক্রমশ চেপে বসছে। কে যেন বলছে, চাপ দিও না ট্রিগারে, চাপ দিও না। কিন্তু পারছি কই? প্রাণপণ শক্তিতে চাইছি আমার হাতের তর্জনীটিকে নিয়ন্ত্রণ করতে, অথচ ক্রমশ দুঃসাধ্য হয়ে পড়ছে কাজটা। প্রবল উত্তেজনায় বন্ধ হয়ে আসছে দম। আমি নই, কিংবা আমি। এক ঝটকায় মাথা থেকে ছিটকে ফেলে দিলাম হ্যাটখানি। ঠিক সেই মুহূর্তে অপর হাতে গুলিও চালিয়ে দিলাম বোধ হয়। প্রবল শব্দে ধড়াম করে লুটিয়ে পড়লাম মেঝেতে। পরের ঘটনা মনে নেই। ডক্টর স্মিথের কুঠি থেকে আমাকে উদ্ধার করেছিল হারান্দা। পরদিন সকালে খুঁজতে খুঁজতে সে ওখানে পৌঁছায়। অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। গা থেকে লোকজন ডেকে এনে উদ্ধার করে। ডাক্তার ডেকে এনে সেবা শুশ্রূষা করলে আমার জ্ঞান ফেরে দুদিন পর। তার প্রতি কৃতজ্ঞতা আমার অসীম। কলকাতা ফিরে গৌরবাবুকে ধন্যবাদ জানাই। সব ঘটনা শোনার পর ভদ্রলোক খুবই দুঃখ প্রকাশ করেন। বলেন, হায়, বন্ধু হয়ে আমি কিনা আপনাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিলাম। রাধামাধব পরম করুণাময়, তিনি আপনাকে রক্ষা করেছেন, আমাকেও। অনেক বুঝিয়ে সুঝিয়ে ভদ্রলোককে শান্ত করি।
আশ্বস্ত করি একথা বলে যে নতুনপুর ভ্রমণ আমার জীবনে যে নতুন অভিজ্ঞতা অর্জনে সাহায্য করেছিল তা আমার পাশাপাশি আমার পাঠক বন্ধুদেরও সম্ভবত অনেক দিন মনে থাকবে। শুনছিলেন সৌরেন দত্তর লেখা স্মিথ কুঠির আতঙ্ক। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার এরকমই একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।